নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। মেয়ের বিচারের লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ আর অন্যায়ের সঙ্গে আপোষ না করার ভাষাকে দাবানোর জন্য অনেক অপপ্রচার আমি শুনেছি, সহ্য করেছি। আর আমার আরেকটা কোনো ছেলে মেয়ে নেই যার জন্য আমি বা আমার স্বামী অর্থ লোভ করবে। কমিটি বলেছিল ওখানে পরবর্তীকালে ট্রাস্ট তৈরি করে এটা মন্দিরটা 200 বছরের পুরানো মন্দির, ঐতিহ্যশালী একটা হেরিটেজ মন্দির, যেটা ট্রাস্ট করে চালানোর জন্য বলা হয়েছিল। তারপর থেকে এইসব শুরু হয়েছে। এই সমস্ত সব তোমায় কি বলবো আর কি, এটা বললে নিজেদের মুখ খারাপ হবে। ফালতু কথা এইসব কথা বলে লাভ নেই। এটাই হলো বিষয়। ভালো মানুষের ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। কেউ চায়নি ভালো হোক, কেউ নিশ্চয়ই এদের মধ্যে আছে জিনিসটা ভালো হোক, সেটা চায়নি, এই জন্য এরকম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আপনাদেরকে আমরা দেখাবো পানিহাটির চৈতন্য মন্দিরের প্রণামী বাক্স ভাইরাল অডিও নিয়ে চাপানুতোর। ইতিমধ্যেই যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, সংবাদ মাধ্যমে রয়েছেন, আপনারা শুনেছেন একটা অডিও ভাইরাল হয়েছে। যে অডিওটাতে শোনা যাচ্ছে বা বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে পানিহাটির যিনি বিধায়ক রয়েছেন, আরজিকর হাসপাতালে নির্মম নৃশংসভাবে অত্যাচার ধর্ষণ করে যাকে খুন করা হয়েছিল, পরিকল্পিত খুন, সেই চিকিৎসক অভয়ার মা পানিহাটির বিধায়ক হয়েছেন রত্না দেবনাথ। তার স্বামীর নামে অপপ্রচার, বা অপপ্রচার বলবো না, আমরা ঘটনাটাকে অন্তর্তদন্ত করছেন আমাদের ক্রাইম রিপোর্টার, যেটা আমাদের রিপোর্টে উঠে এসছে। আমরা শুধু সেইটুকু কথাই আপনাদের বলতে চাই। আর আমরা খবর নিয়ে কয়েকটা প্রশ্ন তুলতে চাই পানিহাটির নাগরিকদের জন্য, পানিহাটির নাগরিকদের বিচারের জন্য। আচ্ছা, এই যে পানিহাটি চৈতন্য মন্দিরের প্রণামী বাক্সের টাকা লোপাটের অভিযোগ বলছেন, একটা অডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা এইটা শোনার পরে ওই ক্লিপিংসটা আমাদের কাছেও এসছে। আমরা কম করে ওই ক্লিপিংসটা অডিওর আমি এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র সিং এবং আমাদের যে প্রতিনিধিরা রয়েছে 100 বারের বেশি আমরা শুনেছি। যেভাবে ওইটাকে প্লেস করা হয়েছে, যে বিধায়িকার স্বামী ওই প্রণামীর বাক্স বাড়িতে নিয়ে এসে তিনি টাকা লোপাট করতে চাইছেন বা টাকা হরপ করতে চাইছেন, এই ধরনের একটা প্রচার কিন্তু চালানো হয়েছে। আমার মনে হয় অডিওটা সবাই ভালো মতন শোনেননি। এবং এই অডিওটা কিন্তু ওই চৈতন্য মন্দিরের যিনি সেবায়েত রয়েছেন, বঙ্কুবিহারী যিনি বাবু রয়েছেন, বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু নিজে কাউকে করেননি। তাকে ফোন করেছেন পানিহাটির এক ব্যক্তি, তিনি তাকে ফোন করেছেন। ফোন করে যে ফোনের মধ্যে যে নানান রকম কথাবার্তা, এগুলো আপনারা শুনেছেন। বঙ্কুবাবু বলছেন? হ্যাঁ, বঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবাইত বোধহয় হ্যাঁ মৎস্যতলায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন তো, এর মন্দিরে এসছেন তো? হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম এরকম লেখা আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হ্যাঁ। হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, এখানে চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী। শেখর দেবনাথ? না না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর? আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে, এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো যে, এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন?
হুম বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম, কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি। কৌশিক চ্যাটার্জি। হুম ও বললো যে হ্যাঁ এরকম ধরনের একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা তোকে ও এলো, হুম বললো ক্যাশ বাক্স ওরা ওদের লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যাওয়ার পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। হুম নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। হুম আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে। তুলে দিয়ে আপনারা যা করার করবেন। মন্দির তো আমি ছাড়তে পারবো না। হুম মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির আমার। মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে, নিতে এসেছিল হ্যাঁ। কি? নিচে আসবে। আপনারা বলবেন তাহলে লিখিতভাবে দিতে হবে। আপনারা হ্যাঁ। যদি দেন, আমি আপনার হ্যাঁ। কাছে বলছি, কে হ্যাঁ। নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। হ্যাঁ ঠিক আছে, শুনছেন? এটা হ্যাঁ আপনি ভাবছি ভিডিও করে নেবো ভাবছি। ভিডিও তো করবেন কিন্তু লিখিতভাবে নিতে হবে। মন্দিরটা আচ্ছা। পরিচালনা করেন সেবায়িতরা তো। হ্যাঁ। তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন বিধায়কের স্বামী, হ্যাঁ। মানে বিধায়কের স্বামী নেবে না কে নিতে হ্যাঁ পারি স্বামী বলে গেছে যে আমাদের দিতে হবে? সব নিয়ে যাবো আমরা, এবং ওনার বাড়িতে গোনা হবে, সেখানে আমাকে থাকতে হবে, আমার সামনে গুনবে। আমি কেন যাব? আমি সারাদিন পরিশ্রম করে আবার আপনার ওখানে বাড়িতে যাবো গুনতে, তখন আপনি থাকবেন না থাকবেন ওটা আপনারা নিজেরাই গুনে নেবেন কি আছে না আছে। এই অভিজ্ঞতা কি মানে কোনোদিন হয়েছিল আপনার? জীবনে কোনোদিন হয়নি। এত বছর এত পার্টি গেছে, এত হয়েছে। হ্যাঁ, সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর, তার আগে বিজেপি গেছে, তারপরে কংগ্রেস গেছে। এই মন্দিরটা কাদের মন্দির? এই মন্দিরটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। আমার মামা এটা করতেন, মামাই এইগুলো সব করেছেন। আচ্ছা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আচ্ছা। মামাই সব ওইগুলো। মন্দিরটা ওই গাছতলায় যে মন্দির তো, মৎস্যব তলায়? হ্যাঁ, যেখানে বসেছিলেন আপনি, হ্যাঁ। ঘরে বসেছিলেন, ওই ঘরে, ওইটা ছোট্ট ঘর। আপনি কিন্তু পরিষ্কারভাবে বলবেন যে হ্যাঁ। লিখিতভাবে চিনি নিন, লিখিতভাবে দায়িত্ব নিয়ে নিতে হবে, লোকাল নয়। মানে যার হ্যাঁ। নির্দেশে, যদি বিধায়ক হয় বিধায়কের লিখিত নির্দেশ চাই। হ্যাঁ। উনি কি বলেছেন যে বিধায়কের স্বামী যে বিধায়কের নির্দেশ এটা? হ্যাঁ, বিধায়ক বলি, বিধায়কের স্বামী বলেছে। বিধায়কের স্বামীর নির্দেশ যে মন্দিরের প্রণামী বাক্স তার বাড়িতে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, সব যতগুলো বাক্স আছে। আচ্ছা, এটা তো বছরের পর বছর পুরোহিত যারা সেবায়িত তারাই পান। সেটা উনি কি করছে জানি না, কি বক্তব্য ওরা। হ্যাঁ, উনি ট্রাস্টি করবেন বলে, আমরা ট্রাস্টি করলে তার আগে ট্রাস্টি করুন না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, আগে ট্রাস্টিটা করুন, অফিসিয়াল ট্রাস্টি হন। হ্যাঁ, প্রণামীর বাক্স পুজোর বছরের পর বছর সেবায়িতরা নিতেন, ঠিক আছে। তিনি বলবেন যে ট্রাস্টি হবে, ট্রাস্টির কাছে ব্যাপারটা থাকবে, কিন্তু ট্রাস্টিটা হয়ে হোক, এ কি অসভ্যতা! এই ধরনের কথাবার্তা। এই আমার কাছে কথাটা বলার কায়দাটাই আলাদা। আপনাকে আপনাকে মানে রত্না দেবনাথের স্বামী হ্যাঁ, তিনি তিনি এটা বলেছেন, তাই তো? হ্যাঁ। শেখর দেবনাথ কখন বলেছেন এটা? দেবনাথ। কখন এটা বলেছেন? গতকাল ঠিক বিকেলের দিকে। বিকেলের দিকে। পুরসভার সন্ধ্যের কোনো দিকে। নির্দেশ আছে? হ্যাঁ। বলছি পুরসভার কোনো নির্দেশ আছে আপনাকে দিয়েছে লিখিতভাবে? না, কোনো কিছু দেয়নি। আচ্ছা, এবার আপনার মানে কৌশিক চ্যাটার্জি, যার ডাকনাম ভোলা, হ্যাঁ, তাকে আপনি ফোন করেছিলেন, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এটা ওদের এটা নিয়ে যাবে সব, বলা বলি হয়েছে, আমি এতে রাজি নই। ও বলছে আমি এতে রাজি নই, মানে ট্রাস্টি না হয়। হ্যাঁ, কৌশিক বলছে আমি এতে রাজি নই। কৌশিক চ্যাটার্জি হ্যাঁ। বলেছেন আমি এতে রাজি নই, তাই তো? না। হ্যাঁ। তো তাহলে তিনি তাহলে তিনি এর ব্যাপারে এই দণ্ড মহোৎসবে তো তিনি ইনভলভ, তা তিনি বলছেন না কেন হ্যাঁ। যেটা ঠিক নয়? হ্যাঁ, বলেছেন, ওনার কথা শুনছে না। এর সঙ্গে কে কে আছেন? শেখর দেবনাথের সঙ্গে আর কে কে আছেন? শিক্ষকদের সঙ্গে যেমন চালাচ্ছে এমন ঘোরে। তারা এসে বলে গেছেন এই সমস্ত? না, উনি ডাইরেক্ট উনি নিজেই বলেছেন।
উনি নিজেই বলেন? সবাইকার সামনে, হ্যাঁ, এক ডাইরেক্ট নিজেই বলেছে। ঠিক আছে, আপনি কিন্তু বলবেন যে বিধায়ক লিখিতভাবে দিন। হ্যাঁ আপনি এটাতে শক্ত হয়ে থাকুন দাদা, হ্যাঁ, বিধায়ক ঠিক আছে। লিখিতভাবে দিন। শুনুন, হ্যাঁ। ট্রাস্টি যদি হয় কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু না। ট্রাস্টিটা অফিসিয়াল পদ্ধতি মেনে হতে হবে। আমার হ্যাঁ। ইচ্ছে হলো আমি ট্রাস্টি করতে পারি না, তাই তো। ঠিক আছে? সরকারি আচ্ছা। পদ্ধতি মেনে ট্রাস্টি হোক না, হ্যাঁ। তারপরে সে ট্রাস্টির ভালো মন্দ ঠিকঠাক ভুল ভাল সেগুলো নিয়ে বিচার হবে। কিন্তু হুম। আপনারা বলবেন বিধায়ককে লিখিতভাবে দিতে হবে, তারপর আমি দেবো। শক্ত হয়ে থাকুন। ঠিক আছে। আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমাকে জানাবেন বাকিটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এগুলো আমাদের থেকে আপনারা ভালো বুঝেছেন। আমরা শুধু কয়েকটা প্রশ্ন আপনাদেরকে কাছে, ওই যে ব্যক্তি এটা তুলেছেন, ছেড়েছেন, বা যারা ছাড়ছেন, যারা ভাইরাল করেছেন, দেখুন সত্যিটা বলতেই হবে কাউকে না কাউকে। আমরা কিন্তু সকালবেলা উঠে ওই আপেলের জুসও খাই না, দুপুরবেলা মুরগির স্যুপও খাই না, আর রাত্রিবেলা ঠান্ডা আপনার যে পানীয় আছে সেই পানীয়র বোতলও আমাদের লাগে না। কারণ আমাদের ক্রাইম রিপোর্টারকে দেখবেন যে খিদের জ্বালায় তার চেহারা এইরকম হয়ে গেছে, আর আমার চেহারাও আপনারা দেখেন যে কালো চেহারা। আমাদের চেহারা সেরকম লাবণ্যময়তা নেই। আমরা হচ্ছে কালো মানুষের প্রতিনিধি। যে কালো মানুষের প্রতিনিধি ছিলেন নেলসন ম্যান্ডেলা, যে কালো মানুষের প্রতিনিধিত্ব করেছেন নেলসন ম্যান্ডেলা, আপনারা জানেন। আমরা হচ্ছে সেই দলের লোক। আমরা এলিট সোসাইটিতে বিলং করি না। আমাদের সঙ্গে 10টা মন্ত্রী 15টা মন্ত্রীর সঙ্গে রোজ কথা হয় না। আমরা কখনো কোনো চ্যানেলে বসে কোনো বিশ্লেষণও করি না। মানে করানো হয় না আর কি, আমাদের ডাকা হয় না। এটা আমাদের দুঃখ নয়, কারণ আমাদের চামড়া কালো। আমাদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডেও আমার বাবাও বিরাট রকম মানে একেবারে প্রভাবশালী ছিলেন না, বিত্তশালী ছিলেন না, বা সেরকম জায়গায় ছিলেন না। স্বাভাবিকভাবে আমরা আমাদের নিজেদের কাজ করি। দেখুন, একটা পক্ষের অভিযোগ যে অভয়ের মা বিধায়ক হওয়া কিছু রাজনৈতিক মহলের স্বপ্নভঙ্গ হয়েছে, সেই কারণেই নাকি এই সাজানো অডিও ভাইরাল করে এই বিজেপি নামক রাজনৈতিক দলের দুর্নাম ছড়িয়ে সংগঠন দুর্বল করার চেষ্টা হচ্ছে। এটা একটা পক্ষ বলছে। তাদের দাবি হচ্ছে এর পিছনে একটা কায়েমি চক্র সক্রিয়। এটা কিন্তু খোদ বিধায়িকা বলছেন, রত্না দেবনাথ। তার কথা তো আপনাদের শোনাবো। তার আগে যে অডিওটা আপনারা শুনেছিলেন সেই অডিওটা আমরা একবার শোনাই। আপনাদেরকে আমরা অনুরোধ করব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন অডিওটা। যে অডিওতে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আপনার কাছ থেকে প্রণামীর বাক্স নিতে আসলে আপনি লিখিত চিঠি চাইবেন, ট্রাস্টি হলে তার কাগজ দেখাতে বলবেন, নানান রকমভাবে বলে দিচ্ছে। যিনি বলছেন তার কি এটা বলার দায়িত্ব নাকি? এত বছর ধরে একটা চৈতন্য মন্দির চলছে, সেই মন্দিরের যে অবস্থায় ছিল সেই তিমিরিতই রয়েছে, কোনো তো নতুনত্ব আসেনি। তারপরে সেখানে ইস্কনের মন্দির রয়েছে, একেবারে হাইলাইট করা হয়েছে, অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে, বিরাটভাবে হয়েছে। তাহলে এই চৈতন্য মহাপ্রভুর মন্দিরের এই ভগ্নাদশা কেন? এই যে ভগ্নদশা, এটা কেন? এই প্রণামীতে যে টাকাগুলো পরে, এই টাকাগুলো এতদিন কোথায় গেছিলেন? কোথায় গেছে এতদিন এই টাকাগুলো? এটাও তো একটা প্রশ্ন উঠতে পারে, কিন্তু এই প্রশ্নটা তো কেউ তুলছে না। শুধু বলছে অভয়ের বাবা টাকা লোপাট করার চেষ্টা করেছে বলে সব ভিডিও ভাইরাল করছে। আরে বাবা, ভালো করে অডিওটা শোনো। যে অডিওটি প্রকাশ করেছে তাদের বক্তব্য কিন্তু এখনো সর্বসমক্ষে আসেনি। মানে যিনি প্রকাশ করেছেন তিনি কিন্তু সর্বসমক্ষে এখনো কোনো কথা বলেননি। ভিডিওর সত্যতা এটা আমরা যাচাই করিনি। দেখুন, আমরা কোনো পক্ষের হয়ে কথা বলছি না, আমরা শুধু প্রশ্ন তুললাম, উত্তর দেবে আমাদের অন্তর্তদন্ত। সুরেন্দ্র কুমার সিং, পুলিশে তো অভিযোগ হয়নি, তারপরে হচ্ছে আপনার
মানে তদন্ত কিভাবে হবে? এই যে ভিডিওটা, যে সোশ্যাল মিডিয়াতে যে অডিওটা ভাইরাল হয়েছে এবং বিভিন্ন পক্ষের অভিযোগ দাবির ওপর ভিত্তি করে আমরা এই ভিডিওটা তৈরি করছি, কারণ এই ভিডিওর তো অডিওর তো সত্যতা আমরা যাচাই করিনি। কোনো ব্যক্তি বা দলকে দোষী বলা হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত যদি আদালতে যায় আদালতের, আমাদের কোনো এই বিষয়ে বক্তব্য নেই। কিন্তু আমরা যেটা বলতে চাই যে অভয়ার মা যিনি বিধায়ক হয়েছেন তিনি কিন্তু অকস্মাৎ একেবারে শেষ টাইমে বিধায়ক হতে চেয়েছেন এবং তার নামটাও তৃতীয় দফায় তার নামটা বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং অভয়ার মাকে যদি মন্ত্রী করত বিজেপি, তাহলে কিন্তু গোটা পৃথিবীর কাছে একটা বার্তা যেত যে পশ্চিমবাংলায় যে চিকিৎসককে সরকারি প্রতিষ্ঠানে নৃশংসভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার মাকে মন্ত্রী করা হয়েছে। এবার আপনারা বলতে পারেন, অনেকে বলছেন উনি লেখাপড়া জানেন না। তা লেখাপড়া জানেন না এমন লোককেও তো মন্ত্রী করেছে। লোকের বাড়িতে যিনি পরিচারিকার কাজ করতেন, আমরা সম্মান করি, সেই মহিলা কলিতা মাঝি, তাকেও তো বিজেপি সরকার মন্ত্রী করেছে, করেনি এমন তো নয়। অভয়ার মা কেন হতে পারলেন না? কারা কলকাঠি নেড়েছেন? এবং উনি যদি সত্যিকারের টাকার প্রতি লোভী হতেন, এই কথাটা কিন্তু আমরা ওনার সাথে একমত। আমরা বলছি যে আমরা কোনো পক্ষের বলছি না, কিন্তু আমরা ওনার সাথে একমত। কারণ ওনার মেয়েকে যখন ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে সেই খুনের খবর ধামাচাপা দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত হওয়ার পরে তারপর যে তাকে মোটা অঙ্কের টাকা তার বাড়িতে এসে দেওয়ার চেষ্টা হয়েছিল, উনি যদি টাকার লোভী হতেন তাহলে কিন্তু উনি তখনই সেই টাকাটা গ্রহণ করতে পারতেন। এই প্রশ্নটা আমরা তুলছি এবং এই প্রশ্নটা উনিও বলেছেন, আমরা এই প্রশ্নটার সঙ্গে একমত। অনেকে বলছেন যে উনি লেখা দেখে দেখে বলছেন, তা কি বলবেন? উনি তো আপনাদের মতন এরকম পরিপক্ক রাজনীতিক নয়। উনি তো আপনাদের মতন কাউন্সিলর থেকে এমএলএ নির্বাচনে আগে দুবার হেরে তারপর নির্বাচিত হয়েছেন এমন তো নয়। উনি একজন সাধারণ বয়স্কা মা, একজন প্রতিবাদী নারী চিকিৎসকের মা, যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি তো বলছেন আমার মেয়ের বিচারের জন্য আমি নির্বাচনে লড়েছি এবং নির্বাচনে আমি দাঁড়িয়েছি। এটা তো পরিষ্কার উনি বলছেন। রাজনীতি, এই সমস্ত গোষ্ঠীবাজি, কায়েমি চক্র, এগুলোর মধ্যে তো ওনাকে ফেলা যাবে না। কারণ উনি একটা কন্যাহারা মা, যে কন্যা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে, ভারতবাসীকে গর্বিত করতেন। যে কন্যাকে যারা যেভাবে খুন করেছেন, আমাদের ঘরের কন্যাকে, তার প্রতিবাদ তো সব পার্টির লোকেরা করেছেন। রাত জেগেছেন, পানিহাটিতে বিপুল ভোটে জিতেছেন, বিজেপি বিপুল ভোটে ক্ষমতায় এসছেন। যে যারাই কাজটা করছেন তারা ভাববেন যে অভয়ার ঘটনাতে কিন্তু বিজেপি ক্ষমতায় এসছেন, শুভেন্দু অধিকারী বা অন্য বিজেপি নেতাদের যেমন কৃতিত্ব রয়েছে, অভয়া খুন হয়ে যাওয়াও কিন্তু একটা খুব বড়ভাবে বিজেপিকে সমর্থন জুগিয়েছে। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্বীকার করেছেন, এমনকি তার মা তিনিও বলেছেন যে অভয়ের বিচারটা আগে হওয়া উচিত। এগুলো সবই আপনারা জানেন। এবার আমরা যে তথ্যটা আপনাদের কাছে দিতে চাই, দেখুন, অনেকেই জানতেন যে অভয়ের মা উনি ভোটের নির্বাচনে দাঁড়াবেন না, কারণ ওনাকে সিপিএম থেকে বলা হয়েছিল, কংগ্রেস থেকে বলা হয়েছিল, তৃণমূল থেকে বলা হয়েছিল, বিভিন্ন দল থেকে ওনাকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি কিন্তু সব পত্রপাঠ প্রত্যাখ্যান করেছেন। শেষে যখন উনি বুঝলেন যে বিচার পেতে গেলে ওনাকে নবান্ন থেকে ঘাড় ধরে পুলিশ ঢুকতেই দেয়নি, হাতে মুচকে দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি প্রয়োজনীয়তা অনুভব করেছেন যে হ্যাঁ, তার প্রতিনিধি হওয়া দরকার, জনপ্রতিনিধি হওয়া দরকার। এবং তিনি জনপ্রতিনিধি হতে পারলে এই যে পুলিশ প্রশাসন বা বিচার ব্যবস্থা, যেটা সাধারণ মানুষকে বিচারের যে সম্মুখ গতি, সেই সম্মুখ গতিটা আরও জোরে হবে। এটা চাওয়ার মধ্যে কিন্তু কোনো অপরাধ আছে বলে আমরা মনে করি না। একজন কন্যাহারা মা তার বিচার চাইতেই পারেন, একজন কন্যাহারা পিতা তার বিচার চাইতেই পারেন। এই বিচার চাওয়ার পেছনে কোনো অন্যায় আছে বলে আমরা মনে করি না। তাদের ঘুষখোর বলে দেগে দেওয়া হবে, আমরা সাদা চামড়ার মানুষ বলে, আমরা এলিট সোসাইটিতে চলাফেরা করি বলে,
আমাদের দামি গাড়ি আছে বাতানুকূল, তাই নিয়ে চলাফেরা করি বলে, আমাদের সঙ্গে মন্ত্রীদের ভালো দহরম মহরম আছে বলে একটা একেবারে ঘরোয়া একজন মায়ের বিরুদ্ধে এই ধরনের বা তার স্বামীর বিরুদ্ধে এই ধরনের প্রচারের আমরা ঘোরতর বিরোধী। হ্যাঁ, ওনারা তো রাজনীতি করতেন না, রাজনৈতিক নেতাদের যে ব্যবহার বা যে আচার আচরণ করা উচিত সেটা ওনারা এরকম সাজানো আচার আচরণ করতে পারছেন না। ওনার বাবার একটু রুক্ষ কথাবার্তা, এগুলো আমরা বিভিন্ন সময় দেখছি, এগুলো বলেন কেন? ওনারা তো রাজনীতি করেননি কোনোদিন, নিরুপায় হয়ে তাদের রাজনীতিতে আসতে হয়েছে বিচারের জন্য। এইবার যে পানিহাটির যে ভদ্রলোক এই অডিওটাকে ফাঁস করেছেন, তিনি বলছেন আমি 4-5 জন লোককে পাঠিয়েছি। তিনি কেন 4-5 জন লোককে পাঠালেন? তিনি তো প্রথমে কংগ্রেস এবং বামফ্রন্টের সমর্থনে পানিহাটি থেকে দাঁড়িয়েছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন, তিনি বিধায়ক হতে পারেননি। তার আগে উনি কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন। তারপরে উনি গত বছর 21 সালে উনি বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন, তাকে ভোটে তিনি জিততে পারেননি এবং তার স্বপ্ন ভঙ্গ হয়েছে। কারণ মানুষের তো একটা স্বপ্ন থাকে যে বিধায়ক হলে অনেক কিছু করা যাবে, যেমন আরও সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউবার আছেন বা সাংবাদিক আছেন, এমন 2-3 জন এবারে বিজেপির বিধায়ক হয়েছেন। তার ইচ্ছা ছিল, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি হতে পারেননি। তার সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রীর যোগাযোগ, তার সঙ্গে স্বয়ং মন্ত্রীদের যোগাযোগ, তার বাড়িতে আসে, পুজোতে আসেন, তিনি হতে পারেননি। এই রাগটা কোনো কারণ নয় তো? এটা একটা প্রশ্ন, আপনারা বলেন, কি বলবেন? এইটার কারণে তিনি ফোন করেননি তো ওই বঙ্কু বিহারী বাবুকে? আর তিনি যখন ওই অডিওটা পাঠালেন 6 জনকে, কেন পাঠালেন? তিনি তো বিজেপির প্রতিনিধি, তিনি তো বিজেপির হয়ে প্রচার করেন। বিজেপির তরফ থেকে তাকে একটা রেলের কোনো একটা সংস্থার সঙ্গে তাকে যুক্ত করে তাকে বেতনের ব্যবস্থা ভাতার ব্যবস্থা করা হয়েছে। তাহলে তিনি কেন এই একজন নিরীহ নিরপরাধ একেবারে রাজনীতির জগতে একেবারে অপরিচিত এই রত্না দেবনাথের এবং তার স্বামীকে কেন কলঙ্কিত করার জন্য এই অডিওটা ছাড়লেন বাজারে? কি চান আপনি? বিধায়ক হতে চান? চেয়ারম্যান হতে চান? কোনটা চান আপনি? যে আপনি এইভাবে প্রণামী বাক্সের যে অডিওটা, সেই অডিওটা ক্লিপিংসে নিজে থেকে আপনি বারবার করে জিজ্ঞাসা করছেন, বারবার করে পরামর্শ দিচ্ছেন, এটা কি আপনার কাজ নাকি? এটা কি আপনার কাজ? উনি তো বলছেন যে আমাকে বাড়িতে গিয়ে আমার সামনেই বলছেন যে এটা হবে। আপনি শুনলেন না বিধায়িকার স্বামীর বক্তব্য, কিছু শুনলেন না, আপনি একটা অডিওকে ফাঁস করে দিলেন। ফাঁস করে দিলেন, খুব ভালো কথা। ফাঁস করে কি করলেন? অভয়ার মা, অভয়ার বাবাকে হেয় প্রতিপন্ন করা মানে কিন্তু বিজেপির সংগঠনকেই দুর্বল করা। আমাদের মনে হয় বিজেপির ভাই বন্ধুরা, মায়েরা বলবেন তার কিছু সুপ্ত বাসনা থাকতে পারে, চাওয়া থাকতে পারে, পাওয়া থাকতে পারে, কিন্তু সেই চাওয়া পাওয়াটা 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল। যেহেতু তিনি রাজনীতি করেন, তিনি রাজনীতির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একথা তো বলতে পারবেন না। তিনি তার উপরও বিভিন্ন গত সরকারের অত্যাচার হয়েছে, গ্রেপ্তার রয়েছেন, এগুলো যেমন সবই ঠিক আছে, কিন্তু তার মনে একটা সুপ্ত বাসনা, একটা উদগ্র কামনা তার ছিল যে আমি পানিহাটির বিধায়ক হব। কিন্তু কি করা যাবে? ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে তো কোনো কথা শেষ নেই, হতে পারেননি, হয়েছেন উনি। কিন্তু এই কাজকে করাকে আমরা মনে করি যে এটাও একটা কায়েমি চক্রের হয়ে দালালি করা। দেখুন, আমাদের কথা বা আমাদের প্রশ্নের সঙ্গে আপনাদের অমিল বা অমত হতেই পারে, কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা এবার উত্তর দেবেন, কমেন্ট করবেন। যদি আমাদের সঙ্গে আপনারা একমত নাও হন, কমেন্ট করবেন। আমরা চাই জানতে, সংশোধিত হতে, এবং কেন এই অডিওটাকে ফাঁস করা হলো তার কারণটা আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের কি মনে হয়, যারা রাজনীতি করেন, যারা বিজেপি করছেন, যে দলে আছেন না কেন, আমাদেরকে জানাবেন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আমরা মরতে পারি, আমাদের ওপর অত্যাচার হতে পারে,
আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু সত্য বলার থেকে এক পাও এক চুলো আমরা সরে আসব না। আপনারা জানেন যে এই সত্য বলার জন্য আমাদের উপর অনেক অবিচার, অনেক অত্যাচার হয়েছে, কিন্তু থেমে থাকেনি আমাদের কলম ক্যামেরা। আমরা বললাম যে আমাদের সেই বাতানুকূল গাড়ি নেই যে গাড়িতে, ঠান্ডা গাড়িতে করে আমরা ঘোরাফেরা করি না, সকালে আপেলের জুস খাই না, দুপুরে চিকেনের স্যুপ খাই না, রাতে ঠান্ডা পানীয় খাই না। আমাদের লড়াই হচ্ছে সত্যের জন্য, আমাদের লড়াই হচ্ছে যাদের ওপর অত্যাচার হয় সেই অত্যাচারের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের এই ভিডিও যদি আপনাদের মনে হয় যেটা সবার থেকে অন্যরকম একটা ভিডিও, আপনারা ভিডিওকে শেয়ার করবেন, পৌঁছে দেবেন একদম বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতাদের কাছে। তারা জানেন এই কণ্ঠস্বর কার, আমরাও জানি কণ্ঠস্বর কার। আপনারা জানাবেন এই কণ্ঠস্বর কার। বিজেপির লোকেরাও এটা নিয়ে পর্যালোচনা করুক, এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুক, দেখুক যে কাজ ঠিক না বেঠিক। আপনারা কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। মেয়ের বিচারের লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ আর অন্যায়ের সঙ্গে আপোষ না করার ভাষাকে দাবানোর জন্য অনেক অপপ্রচার আমি শুনেছি, সহ্য করেছি। আর আমার আরেকটা কোনো ছেলে মেয়ে নেই যার জন্য আমি বা আমার স্বামী অর্থলোভ করবে। আর একজন মা হয়ে অর্থলোভ আমার যদি থাকতো তাহলে আমার বিজেপির পতাকাই ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন, টুকরো টুকরো হতো না যদি ডাক্তার দেবনাথের মা লোভী হতো। আর অর্থলোভ থাকলে তো মেয়েকে ডাক্তারই পড়াতাম না। পানিহাটিতে রাজনীতি করে টাকা কামানো তো শিখিয়েই গেছেন নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। প্রমোটার টিঙ্কু আর টিএমসি কাউন্সিলর গ্রেপ্তার হওয়ার পর থানায় ছুটে গেছিল কে বলুন তো? তাদের ছাড়াতে, টাকার বদলে ক্রিমিনালদের বাঁচাতে। কেন বাঁচানো হবে ক্রিমিনালদের? আমি তো পানিহাটির মানুষের কাছে কথা দিয়েছি পানিহাটিতে নির্মল ঘোষের থ্রেড কালচার থেকে মুক্ত করব। তাহলে কারা বাঁচানোর চেষ্টা করছে? এই বাবলা ধর, রঞ্জিত ঘোষ, বিট্টু, এই নামগুলো এখনকার তোলাবাজদের নতুন ঠিকানা। বিভিন্ন লোকের মারফত আমার সহকারীদের মেরে ফেলার হুমকি দিয়ে বলা হয় যাতে অবিলম্বে তারা আমায় ছেড়ে চলে যায়। আমি আবারও বলছি, তার সব অপরাধ আমার জানা। ভোটের আগে যাকে বাড়ি থেকে ডেকে রাজনৈতিকভাবে আমি আমার পাশে নেতা হতে দিয়েছি, সে আজ টাকার বিনিময়ে তৃণমূলের তোলাবাজদের, আমার মেয়ের খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষ, সোমনাথ দে, এদের রক্ষা করার ভূমিকায় আমাকে এবং আমার স্বামীকে কালিমালিপ্ত করতে ব্যস্ত। আমি শুধু মুখে বলছি না, প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটিকে লিখিতভাবে ব্যবস্থা নিতে বলবো। দণ্ড মহোৎসব সুষ্ঠুভাবে পরিচালিত হবার পর যারা আমার স্বামীকে নিয়ে কুৎসা করছেন তারা ভুলবেন না যে অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ কতটা তীব্র হতে পারে। আমার পরিবার বা আমার অফিসিয়াল কোনো কাজে নিযুক্ত ব্যক্তি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নেই। আগামীতে হলেও আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করব না। মন্দিরের অর্থ মন্দিরের উন্নয়নের জন্য ব্যবহার হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্দিরের টাকা সরকারি সংস্থার নজরদারিতে একটি ট্রাস্টি জমা রাখা হবে এবং পুরোহিত সেই ট্রাস্টের অংশ হবেন মাত্র। মন্দিরের পুরোহিতের গাত্রদাহের কারণ সে এবং তার তৃণমূলের বাবারা বিগত দিনের মতো আর টাকার ভাগ বসাতে পারছেও না। টাকার বাড়িতে আনার দাবি সর্বৈবই মিথ্যা। মন্দিরের টাকা লুটের স্বপ্নে যারা এত বড় মিথ্যের সাহস জুগিয়েছে তাদের স্বপ্নে জল ঢালতে আমি এসডিওকে জানিয়েছি মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করে মন্দির উন্নয়নের জন্য সব টাকা হিসেব করে ট্রাস্টে জমা পড়বে। লুটোত্রাস বন্ধ করতে কথার অপব্যাখ্যা করে আমার স্বামীকে জড়িয়ে ষড়যন্ত্র করেও ভয় দেখিয়ে আমাকে প্রতিবাদ থেকে সরানো যাবে না।
আমার মধ্যে আমার মতো সেও তার মেয়েকে হারিয়েছে। আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি, আমার স্বামীও মেয়েকে হারিয়েছে। তাই এমন কাজ করতে তারও বাধ্য। এমনকি আমার বিশ্বাসকে অমর্যাদা করে আমার আশেপাশে শুভাকাঙ্ক্ষী সেজে ঘুরে যে বা যারা আমার মেয়ের ঘটনার সিনেমা বানানোর নাম করে টাকা খেয়েছে তাদেরকেও আমি সাবধান করছি। কাকিমা ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আমার সেই রূপটা না দেখানোই ভালো। আমার অফিসিয়াল টিম বা আমার পরিবারের দিকে কাদা ছোড়া বা থ্রেট করা এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি রত্না দেবনাথ অপরাধীদের আবারও সাবধান করছি, পানিহাটিতে তোলাবাজি গুন্ডারাজ আমি হতে দেব না। পানিহাটির মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা আমার প্রাথমিক দায়িত্ব। তাদের সমস্ত অভিযোগ আমি যেন পূর্ণ করতে পারি, আমি তাদের কাছে দায়বদ্ধ। তাই আমি পানিহাটিতে দ্বিতীয় নির্মল ঘোষ হতে দেব না। আমার সহযোগী এবং পরিবারের রক্ষা আমি করতে জানি। মেয়ে চলে গিয়ে এটা আমায় শিখিয়ে দিয়ে গেছে আপনজন সঠিক হলে কিভাবে রক্ষা করতে হয়। সর্বোপরি বলি, আজকে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন একই সঙ্গে। তাই সমস্ত ডাক্তারদের আমি প্রণাম জানাই। আর আজকে যদি আমার মেয়ে আমার কাছে থাকতো তাহলে ও সারাদিন কত আনন্দ করতো, কত কেক কাটতো, কত গিফট পেত। সে আর নেই, তাকে রাখতে দেওয়া হয়নি। সেও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তাই তার দুর্নীতির যে লড়াই আমরা বাবা মা হিসাবে সেটাই চালিয়ে নিয়ে যাব যতদিন আমরা বেঁচে থাকব। তাই অন্যায়ের সঙ্গে কোনো আপোষ আমি কোনো দিন করতে পারবো না। মেয়ের কথা চিন্তা করেই মেয়ে আমাকে হাত ধরে বলে শিখিয়ে দিয়ে গেছে। তাই সমস্ত ডাক্তারদের আমি চেতনা হোক, সেই আরজি করেন তারাও ডাক্তার যারা আমার মেয়েকে খুন করেছে, তাদেরও চেতনা হোক যেন আর কোনো মেয়েকে স্বপ্ন পূরণ করতে তার কাজের জায়গায় গিয়ে এইভাবে, বিশেষ করে ডাক্তার যারা ভগবান মনে করে মানুষ, তাদের একটু সুবুদ্ধি হওয়ার প্রয়োজন, তাদের চৈতন্য হওয়া সত্যিই প্রয়োজন। যে অরাজকতা চলছে এখন সমস্ত হসপিটালে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার উপর ভরসা রাখবেন। নমস্কার।